নমস্কার, আমি সাবির আর আপনারা দেখছেন নিউজ রেনেসা বাংলা। এই মুহূর্তে যে ঘটনায় উত্তাল পুরো পশ্চিমবঙ্গ, আরজি করের এক ন্যক্কারজনক ঘটনা। খুবই দুর্ভাগ্যজনক, একজন মহিলা চিকিৎসক তিনি আক্রান্ত হয়েছেন। কে বা কারা তাকে হত্যা করলো, উঠে আসছে বহু নাম। তার মধ্যে প্রধানত যে নামটি সবার সামনে উঠে আসছে, সঞ্জয় রায়, বিহার নিবাসী একজন সিভিক ভলেন্টিয়ার। তিনি বাংলায় তার আহ কার্য বিভিন্ন কার্যক্রমে তিনি বাংলায় থাকেন এবং তাকে সন্দেহের তালিকায় রাখা হচ্ছে। তো সামগ্রিক বিষয় নিয়ে আমি আলোচনায় এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন স্টুডিওতে মাননীয় চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাস। নমস্কার দাদা, আপনাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। এর আগেও বহুবার আপনাকে আমরা স্টুডিওতে পেয়েছি, আজকেও পেয়েছি, ধন্য হলাম আমরা পেয়ে। তো এখন যে বিষয় নিয়ে সারা রাজ্য উত্তাল, আপনি একজন চিকিৎসক হিসাবে কিভাবে দেখছেন সামগ্রিক বিষয়টা? চিকিৎসকদের সুরক্ষা কতটা এই মুহূর্তে? এটা অত্যন্ত লজ্জাজনক একটা অধ্যায় যেটা আমরা সম্মুখীন হলাম। ভীষণই খারাপ, অত্যন্ত দুর্ভাগ্যজনক, মর্মন্তুদ ঘটনা। একজন ডাক্তার সেবাদান করার সময় তাকে খুন করা হলো, ধর্ষণ করা হলো এবং তার মৃত্যু হলো। বাবা মার স্বপ্ন চুরমার হলো। আর আমরা একজন ডাক্তার হারালাম, আমরা একজন কলিগকে হারালাম, আমাদের ছোট জুনিয়র, কিন্তু এই ফ্র্যাটার্নিটির মধ্যেই সে পড়ে, তাকে আমরা হারালাম। এটা অত্যন্ত ব্যথা বেদনার কারণ হয়ে দাঁড়াচ্ছে আমার কাছে। এবং আমিও, আমার এটা তাড়না বলতে পারিস, আমার এটা ইচ্ছে যে এর শাস্তি যেন পায় আসল দুষ্কৃতীরা। তুই একজনের নাম নিয়েছিস সঞ্জয় বলে, কিন্তু সঞ্জয় রায় বা রায় যাই হোক, এরা যে তাকে তাকে কেন মানে বাঙালি সাজানোর এই যে প্রচেষ্টা, রায় রয়াকার হ্রস্বই রায়, সেই রায়কে রয়াকার অন্তস্থ রায়, বাঙালি রায় হিসেবে এই যে চালানোর, এটা কি কোথাও একটা যে বহিরাগত, আপনারা বারবারই বলে থাকেন বাঙালিবাদী সংগঠনরা, যে বহিরাগত আগ্রাসন চলছে বাংলায়, সেটাকে আড়াল করার জন্য কি এই অপচেষ্টা বলে মনে হয়? এটা তো একটা ঘটনা, কিন্তু আমার মনে হয় রায় কথাটা, ওর যদি কাগজপত্র তো আমরা কেউ দেখিনি, ও হয়তো রায় লিখছে না, ও তো রায় লিখছে। এবং তাদের ওনার মার্ক যা বাংলা যেরকম উনি বললেন, খুব স্পষ্ট করে বাংলাটা কিন্তু বলছিলেন। এবং সে অনেকদিন এখানকার বাসিন্দা, তার তো কথা আমরা শুনতে পারিনি। তার মার, তার দিদিদের, কিন্তু বোনেদের কথার মধ্যে একটা টান আছে হিন্দি ভাষীর, কিন্তু বাকিদের কিন্তু সেরকম টান দেখতে পেলাম না। ওনার মানে মার সাথে যখন সাক্ষাৎকার নিচ্ছিল বিভিন্ন চ্যানেল। কিন্তু আমি এইটার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অন্য, সেটা হচ্ছে ওকে কিন্তু একটা স্কেপগোট করা হলো। সে হয়তো একটা অ্যাডিক্ট, সে হয়তো বিভিন্ন জায়গায় কাজ করছে এবং তার একটা, সে একটা পরিষ্কার কথা, এক কথা যেটা আমরা 2 নম্বরই মানুষ বলি, সেই 2 নম্বরই মানুষই হয়তো। কিন্তু তাকে মানে ঢাল রেখে আড়াল করার একটা চেষ্টা প্রথমে ছিল, সেটা অনেকটা কাটিয়ে উঠতে পেরেছে। এবং আমার নিজের ধারণা সিবিআই আর লাগবে না। আমার মনে হচ্ছে কলকাতা পুলিশ জাল গুটিয়ে ফেলবে। কিছুদিনের মধ্যেই সেই ব্যবস্থাটা দেখতে পারবো। আমি আশাবাদী আমাদের কলকাতার পুলিশ, আমাদের বাংলার পুলিশ এই ব্যবস্থাটা নেবে। কারণ অকারণে আমি কলকাতা পুলিশকে কিন্তু বিষোদ্গার করব না, যেটা সোশ্যাল মিডিয়াতে হচ্ছে। কারণ ওখানে কিছু রাজনীতি হচ্ছে এবং রাজনীতির মধ্যে আমি জড়াবো না। আমি খুব স্পষ্ট কথা বলবো যে কলকাতা পুলিশের খামতি আছে, কলকাতা পুলিশের কিছু গন্ডগোল আছে, কিন্তু সব ক্ষেত্রেই আমি কলকাতা পুলিশকে যদি বিষোদ্গার করি, তাহলে তাদের কাজটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাদের যে আত্মবিশ্বাসটা, সেটাকে নষ্ট করতে, ধ্বংস করতে আমি চাই না। ঘটনাটা অত্যন্ত দুঃখের, খামতি আছে, প্রত্যেক স্তরে খামতি আছে, সুরক্ষাটা ঠিক মতো পাইনি। কিন্তু আমাদের আসল ঘটনাটাও তো এখনো সামনাসামনি আসছে না। হোয়াটসঅ্যাপে 100টা খবর এলে 5টা ঠিক হয়। সেই 5টা ঠিক খবরের মধ্যে কিছু খবর তো আমার কানে আসছে, বা বিভিন্ন লোকের সাথে কথা বলে কিছু খবর সামনে পাচ্ছি, সেইটাই মনে হচ্ছে অনেক বেশি। কিন্তু এই মানুষকে একাধিক
আমি তিনটে কথা প্রথম থেকে বলেছি। আমি এটা নিয়ে ফেসবুক লাইভ করতে পারিনি, আমার সময় ছিল না, মানে এতগুলো চ্যানেলে আমাকে যেতে হয়েছে। কিন্তু সবকটা চ্যানেলে তিনটে কথা আমি বলেছিলাম। এক, এটা একটা প্রি প্ল্যান্ড, এটা কোনো হঠাৎ কিছু ঘটেনি। 2 নম্বর, সঞ্জয় রায় স্কেপগোট, সঞ্জয় রায়কে ঢাল করা হচ্ছে। তৃতীয়ত, একাধিক ব্যক্তি যুক্ত আছেন এই ন্যাক্কারজনক ঘটনায়। এই তিনটে কথা আমি বলে এসেছিলাম। তো এই তিনটে কথাই কিন্তু মিলছে। এটা অনেকে অনেকভাবে দাবি করছে, কিন্তু চ্যানেলগুলোতে যদি তুই কোনোভাবে দেখিস, এই তিনটে কথা যে কটা বলেছিলাম সে কটাই কিন্তু একেবারে হুবহু মিলছে। আজকে মুখ্যমন্ত্রীর কথাতে সেটা স্পষ্ট। একদমই। তো আজকে দেখলাম অধ্যক্ষ তিনি পদত্যাগ করতে চাইলেন, কিন্তু অবশেষে তাকে পদত্যাগ করতে দেওয়া হলো না সামগ্রিকভাবে। তো এই বিষয়টা নিয়ে কি আলোকপাত করছেন? সাবির, তোকে একটা কথা বলি, সরকারি চাকরি করলে, আমি সরকারি চাকরি সেভাবে করিনি, মানে কিন্তু সরকারি চাকরি আমার বাবা করেছেন 35-36 বছর ধরে। সরকারি চাকরিতে এত সহজে চাকরি কারুর যায় না। আজ পদত্যাগ করলে কালকে আমাকে কেউ ছেড়ে দেবে না। এটা ব্রুক বন্ড কোম্পানি না, এটা বাটা কোম্পানি না। আজকে আমি পদত্যাগ করলাম, আমার পদত্যাগ গৃহীত হয়ে গেল, কাল থেকে আমার সব হিসেব নিকেশ করে দেবে, তা নয়। সরকারে চাকরি যাওয়াটাও কষ্টকর। কম্পালসারি ওয়েটিং হয় কখনো, যখন চুরি বা কোনো খারাপ অপরাধে সে অভিযুক্ত হয়। তৃতীয়ত হচ্ছে, চাকরি ওইরকম ভাবে বরখাস্ত, মানে খুব খারাপ বা ঘৃণিত কোনো কাজ না করলে বরখাস্ত কেউ হয় না। স্বাভাবিকভাবেই সন্দীপ ঘোষ, যাকে নিয়ে এত আলোচনা, তার একদিনে সে হয়তো পদত্যাগ মুখে বলেছে, কিন্তু তাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সরিয়ে দেওয়ার, স্থানান্তরিত করাটাই কিন্তু সরকারের কাজ, যেটা হয়েছে। আর একটা কথা বলে দিই, দেখ, সন্দীপ ঘোষ ডাক্তার এবং ছাত্র হিসেবে কিন্তু ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল, ঠিক আছে? একটা কথা বলে রাখি, শিক্ষক হিসেবেও সে ভালো ছিল। এখন প্রিন্সিপালের গদিতে যখন বসে, দেখ, এই জিনিসটা একটা কথা বলি, যে সরকারকে, তুই তো সরকারের বিরোধিতা করে প্রিন্সিপালের চেয়ারে বসবি না। হ্যাঁ, নিরপেক্ষতা, দেখ, নিরপেক্ষতা বাম আমল থেকেই কিন্তু শেষ হয়ে গেছে। যে কজন প্রিন্সিপাল আমরা দেখেছি, তাদের প্রতি আমাদের কিন্তু কোনো, মানে এখনো তাদের প্রতি কিন্তু আমাদের শ্রদ্ধা কিছু নেই, খালি বয়সটাকে আমরা শ্রদ্ধা করেছি। যেসব শিক্ষক দেখেছি, তাবেদারি তখনও দেখেছি, তাবেদারি এখনো হচ্ছে, তাবেদারিটা বদলায়নি। সবাই চেষ্টা করে সরকারকে খুশি করা, কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে শান্তনু সেন অনেক ফাইল নিয়ে অনেক কথা বলেছিলেন। সন্দীপ ঘোষ নিয়ে অনেক প্রশ্ন থেকে যায়, তাকে খুব পরিষ্কার লোক আমি বলবো না, কিন্তু একই সাথে সে কয়েকটা কাজ এমন করেছে যেগুলো প্রিন্সিপাল এর কাজ, মানে একটা অধ্যক্ষর করা উচিত নয়। একটা ইলেকশন জেতা, তুমি যে দলেরই সমর্থক হও, সমর্থন তুমি করতেই পারো, তুইও একটা দলের সমর্থক, আমিও একটা দলের সমর্থক, সবাই আমরা ভোট দিয়েছি, কিন্তু নোটাতে তো আমরা দিইনি, এটা আমরা নিশ্চিত ভাবে বলতে পারি। কিন্তু একই সাথে সে আবির মেখে, আবির মেখে সে যদি আজকে ঘুরে বেড়ায় একটা তৃণমূল জেতার পর বা সরকার গঠন হওয়ার পর, সেইটা কিন্তু একটু দৃষ্টিকটু, সেইগুলো থেকে বিরত থাকাই উচিত ছিল। আর এই রকম ঘটনা, এটা নয় যে সন্দীপ ঘোষ তো জানতো না, এই ঘটনাটাকে সুইসাইড বলে দেওয়া বা অন্য আত্মহত্যা বলে দেওয়া, এটা ঠিক করেনি বলেই মনে হয়। প্রিন্সিপাল, যে ছাত্র অন্যায় করেছে, যেই জুনিয়র ডাক্তার অন্যায় করে থাকুক, তাহলে কিন্তু যথাযথ ব্যবস্থা, তার বাড়িতে যদি সুইসাইড বলা, আত্মহত্যা বলা হয়, এটা কিন্তু খুব মানে রুচিগতভাবে কাজটা ভালো হয়নি, আর নীতিগতভাবেও ঠিক হয়নি। এইটা আমি বলবো। সন্দীপ ঘোষের নিয়ে অনেক সমস্যা আছে, সন্দীপ ঘোষকে কেন্দ্র করে অনেক সমালোচনাও হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এটা সঠিক, এটাও ভুল না। হ্যাঁ, সমগ্র রাজ্য জুড়ে এখন মেডিকেল কলেজগুলিতে জুনিয়র ডাক্তাররা যারা ধর্নায় বসেছেন, কর্মবিরতিতে আছেন, এর ফলে সমস্যায় পড়ছেন রাজ্যের বহু রোগী যারা চিকিৎসা করতে আসছেন, তারা সমস্যায় পড়ছেন। তো এই যে অচলাবস্থা, এটা কি কাটবে? ড্যামেজ কন্ট্রোল করলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অনেকক্ষণ কথা বললেন ছাত্রছাত্রীদের সঙ্গে। তো কি ভাবছেন আগামী দিনে কি ড্যামেজ কন্ট্রোল হবে দ্রুত? দেখ, আমি এটাও মনে করি কোনো সময় হয়তো আমরাও কর্মবিরতি পালন করেছি, সেখানে মানুষের কষ্ট হয়,
বহু মানুষ হাসপাতালের উপর নির্ভরশীল, সব মানুষ বেসরকারিতে যেতে পারেন না। এবং এখানে এই যে কর্মবিরতি সব হাসপাতাল হয়ে যাচ্ছে আরজি কর সঙ্গে সঙ্গে, এইটা একটা নতুন সংস্কৃতি শুরু হয়েছে। তা ওই এনআরএস যখন হয়েছিল, পরিবহ মুখার্জির মাথায় ঢিল পড়েছিল, এনআরএস ছাড়াও এরকম হচ্ছে। আগে যেটা হতো সেটা একসাথে একটাই হতো, সব হাসপাতাল করতো না। এখন একটা নতুন সংস্কৃতি দেখতে পাচ্ছি, সব হাসপাতাল করছে। প্রতিবাদ হোক, আমি নিশ্চয়ই তাদের সমর্থনে আছে, এবং এটাতে যা মানে 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 ঘৃণ্য অপরাধ, এটার জন্য নিশ্চয়ই আন্দোলন হোক। তবে এটা যেন বেশি দিন না টানে, তাহলে কিন্তু মানুষের কষ্ট হবে। এটা কিন্তু আমরা ছাত্র যখন আমরা জুনিয়র ডাক্তার, তখন রক্ত গরম থাকে, কারণ বয়সটা তখন 27 বছর পেছনে। তখন যখন 25-26 বছরের যারা করছে, তখন তাদের বয়সটা কিন্তু অনেক কম, আমাদেরও কম ছিল, আমাদেরও রক্ত গরম ছিল, এই করতে হবে ওই করতে হবে। সেই জায়গায় থেকে কর্মবিরতি যখন আমরা করতাম, আমাদের রক্ত গরম থাকতো। কিন্তু যখন 26টা বছর পেরিয়ে গেলাম, এখন মনে হয় যে হ্যাঁ, একটা রোগীর কষ্ট হয়, বুঝতে এটা অসুবিধা হয় না। এবং আমি বিশ্বাস করি ওখানকার ছাত্ররাও বুঝতে পারছে এটা তো টানতে পারবে না, আর বেশি দিন টানলেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আইনগত বাধায় পড়ে যাবে, যেটা একবার অল ইন্ডিয়া ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা পড়েছিল। প্রায় 2 মাস না 1.5 মাসের ওপর একটা স্ট্রাইক করেছিল, এবং সাথে সাথে কিন্তু সেটা সুপ্রিম কোর্ট থেকে তাদের মানে ছাড়া হয়েছিল বলেই তারা বেঁচে গেছিল, নয়তো এটা নিয়ে কিন্তু অনেক দূর চলে যেতে পারত। এর মানে একটা সুদূর প্রসারী বিষয়। তো টানা তো আর করতে পারবে না, 1-2 দিনের মধ্যে তাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে কতদিন। কিন্তু আমি বিশ্বাস করি, এবং মুশকিলটা কোথায়, এর মাঝখানে কিছু রাজনৈতিক নেতা ঢোকে, এবং তারা কিছুটা বাম মনস্ক, কেউ বিজেপি মনস্ক। এবার পরিবহ মুখার্জির যখন এরকম ঘটেছিল, সেই সময়টা যদি তুই দেখিস, ওটাতে কিন্তু বিজেপির একটা বড় জায়গা ছিল, কারণ বিজেপি তখন আসবে আসবে এরকম একটা ব্যাপার তো ছিল, এই বিজেপি এসে গেল এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু বিজেপি তখন যা পেরেছে তাই করেছে। কিন্তু এটাও ঠিক, ওই সময়টা বিজেপি এখনো হতে পারে, এখনো আছে আছে সেটা, এবং সেটা বিজেপি নিশ্চয়ই আশীর্বাদ আছে, বামপন্থীদের আশীর্বাদ আছে, সেটা নিয়ে সন্দেহ নেই। কারণ রাজনীতিটা তো এখন এরমই হয়ে গেছে, বামপন্থী আর বিজেপি মনে হয় সবাই একটা দলের বিরুদ্ধে, সেটা করুক, তাতে অসুবিধে নেই, কিন্তু প্রতিবাদ হোক। কিন্তু এটা যেন আজকে মিছিলে, আমি ভিডিওটা ফলো করছিলাম, আমি ছিলাম না, গড়ে সব হোক প্রতিবাদ, প্রতিরোধ, গড়ে তোলো ব্যারিকেড। এই যে ব্যারিকেড গড়ে তোলার যেসব স্লোগান গুলো, একটা অত্যন্ত দুঃখজনক, এখানে যদি মিছিলের স্লোগান না হতো আমি খুশি হতাম। তার ছবির দরকার ছিল না, ছবি দিতে পারবি না কারণ সুপ্রিম কোর্টের কিছু নির্দেশ আছে, কিন্তু সেটা একটা তো দুঃখজনক ঘটনা। তাকে উৎসর্গ করে মিছিল যদি হয়েছে নিশ্চয়ই, সেটা যদি মৌন মিছিল হতো, এটা কিন্তু অনেক বেশি হতো। কিন্তু এই যে উই ওয়ান্ট জাস্টিস টুকু ঠিক আছে, কিন্তু যদি বামপন্থী তাদের নিজেদের স্লোগান যদি করে ভালো গড়ে তোলো ব্যারিকেড, তার মানে হচ্ছে সেখানে রাজনীতিকরণ কিন্তু হচ্ছে। তুমি যতটা না তোমার দুঃখ প্রকাশ করছো, তোমার বেদনাটা ব্যক্ত করছো, তার চেয়ে বেশি তুমি তোমার নিজের রাজনৈতিক মতামতটা আরো বেশি প্রতিষ্ঠিত করছো বা প্রচার করছো, তাতে কিন্তু মানুষ বিরক্ত হবে, তাতে কিন্তু বিরক্ত হবে। বামপন্থী, আমার বক্তব্য, তোমরা বামপন্থী ঠিক আছে, তোমরা এখন শূন্যস্থান পূরণ করেছো, অস্বীকার করার নেই, কিন্তু মানুষ যতক্ষণ দেখবে তোমরা প্রতিষ্ঠা করতে চাচ্ছ, এই স্লোগান শুনলে মানুষ বিরক্ত হবে, এটা ঘটনা। তো সেই জায়গায় থেকে মানুষ কিন্তু বিরক্ত হয়ে যাবে, যে এখানে তো রাজনৈতিক প্রতিষ্ঠা করতে চাইছো তোমরা। মেয়েটার ব্যাপারে যে ভদ্রমহিলা আজকে চলে গেলেন, তাকে উৎসর্গ করে এই মিছিল, এই আন্দোলন আমিও সমর্থন করছি, যে হ্যাঁ, লড়াইটা হোক, আসল দোষীরা শাস্তি পাক। সঞ্জয় রায় বা রায়কে নয়, সে একটা ঢাল মাত্র, সে একটা মানে ছোট পাত্র। বড় পাত্রগুলোকে যদি আমি ওঠাতে না পারি, তাহলে কিন্তু আমি ব্যর্থ, এটাই হচ্ছে ঘটনা। শেষ একটা মন্তব্য দিয়ে শেষ করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে এমন আইন আনা হোক যেন 10 দিনের মধ্যে অপরাধীকে চিহ্নিত করে তাকে এনকাউন্টার করা যায়, তেমন আইন আনা হোক। তো আদৌ সেরকম আইন মানে আদৌ প্র্যাকটিক্যালি হবে কিনা জানি না, তবে আমাদের দেশের আইন যতটুকু আমরা সকলে জানি, তাতে তাতে নিরপরাধ মানুষ ছাড়া পাক, কিন্তু একজন মানে নিরপরাধ মানুষ যেন তাকে শাস্তি দেওয়া না হয়,
অপরাধী ছাড়া পায় পাক, কিন্তু নিরপরাধ মানুষ যেন শাস্তি না পায়, এই আইনটা কিন্তু আমাদের দেশে মান্যতা দেওয়া হয়। যার জন্য হঠাৎ কাউকে ফাঁসির আদেশ বা ইয়েতে মৃত্যুদণ্ড দিতে গেলে তার আগে অনেকবার ভাবতে হয়, এমনকি সুপ্রিম কোর্টেও আইনটা মানে এটা যায়, কেসটা। তো আপনি কিভাবে দেখছেন কতটা দ্রুততা সম্ভব এই আইন, এই বিচারের প্রক্রিয়া কতটা দ্রুত সম্ভব হতে পারে? একটা কথা বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে কোনো আমি বিশেষ জানি না, কিন্তু এই মন্তব্যর ক্ষেত্রে একটা কথা বলি, এটা কিন্তু একটু ঝুঁকি ঝুঁকি আছে এইসব কথাগুলো বলে ফেললে। এবং সে যদি এতটা প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তি হয়, এটা ওনার আবেগতাড়িত হয়ে বলেছেন না রাজনৈতিক মতবাদ আমি জানি না, কিন্তু একটা কথা বলি, এটা কিন্তু বলা ঠিক হয়নি। অর্ডিন্যান্স এনে 7 দিনে ওই করে দাও, এনকাউন্টার 10 করে দিনে, দাও, 10 দিনে এনকাউন্টার। হ্যাঁ, 10 কোট দিনে আনকোট একদম। এনকাউন্টার। হ্যাঁ, এনকাউন্টার যখন তুমি বলছো, এনকাউন্টার কিন্তু বেআইনি। আমি গণতান্ত্রিক দেশে কখনো কাউকে যুক্তি দিয়েই আমি তাকে সাজা দেব। আদালত আছে, আইন আছে, সেই ভিত্তিতে আমি জানি ভারতবর্ষের যেটাকে ইংরেজিতে বলে লং আর্ম অফ দ্য ল, এই যে লং আর্ম অফ দ্য লর জন্য মানুষ বিরক্ত হয়ে যায়, ওই জন্য আইন হাতে নিয়ে নেয়। আজ যদি আইনটাকে আমরা ছোট করতে পারতাম, কিন্তু যা জনসংখ্যা, তাতে মুশকিলটা হচ্ছে এত এত জাজ নেই, মাঝে মাঝে ফাঁক ফোকর আছে, সেগুলো অনেকে ব্যবহার করে। এনকাউন্টার বলে দিলেই বিষয়টা হয়ে যায়। এনকাউন্টারের খুব খারাপ পরিস্থিতি হতে পারে, যে তখন হায়দ্রাবাদে আমরা যেরকম ধর্ষকদের শেষ করে দিল, ঠিক আছে, করে দিয়েছে, মানুষ আনন্দ করেছে, মানুষ ফুল ছড়িয়েছে পুলিশের ওপর, ঠিক আছে। দাগি ক্রিমিনাল, তাকে তুমি শেষ করে দিলে, ঠিক আছে, যে সমাজের অত্যন্ত নোংরা, কিন্তু ভারতবর্ষের আইন কিন্তু সবাইকে আইনি সুযোগটা দিয়েছে। এরকম প্রাজ্ঞ একজন রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে এই মন্তব্যটা হয়তো আমি আশা করিনি, কিন্তু উনি হয়তো আবেগতাড়িত হয়ে এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে হয়তো বলে ফেলেছেন। আগামী দিন হয়তো অনেক বেশি সাবধান থাকবেন এই রকম মন্তব্য করার আগে। কিন্তু এনকাউন্টারের বিষয় আমার কোনো সহমত আমি নই, একদমই নই। একদমই, দোষীরা শাস্তি পাক এবং নির্দোষ ব্যক্তিরা যেন তাদের প্রতি কোনো অবিচার না হয় সেটাও আমরা ভাববো। এবং আগামী দিনে এরকম ঘটনা যেন না ঘটে, আমাদের সকলের মানবতা চেতনা উন্নীত হোক আরো বেশি করে, এই আশা রাখি নিউজ রেনেসাঁ বাংলার পক্ষ থেকে। ডক্টর অরিন্দম বিশ্বাসকে ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ। এবং যারা দর্শক তাদেরকে ধন্যবাদ জানাই, শুভরাত্রি। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি।